মেয়েটা হওয়ার পরে সে জব টব ছেড়ে দিল। তো শ্বশুরের কিছু সম্পত্তি ছিল, তো সেগুলো সে বিক্রি করলো। বিক্রি করে বলল ব্যবসা করবে। তাকে অনেকবার নিষেধ করলাম যে দেখো, বাড়িটা বিক্রি করো না, এটা আমাদের শেষ একটা সম্বল। সে তার মতন করে বাড়ি বিক্রি করে দিল। তারপর বলল সে ফ্ল্যাট কিনবে, বিজনেস করবে। আমি বলতেছি দেখো, আসলে জমি বিক্রি করে এগুলো হয় না, তাও আবার বাপ দাদার ভিটা। তারপর একটা পর্যায়ে তারা বেলাইনে চলে গেছে, নেশায়। নেশায়। এমন অবস্থায় ছিল তখন যে তার ফ্যামিলি আছে কিনা সন্দেহ। সে সকালে মানে 11টা-12টার দিকে বের হয়ে যেত, রাইতের 1:30, 2টা বা 1টার দিকে আসতো। মাঝখানে এমন মনে হয়েছিল যেন হয় বাচ্চাদের নিয়ে মরে যায়, না আমি নিজে মরে যাই। এখন যারা ভিডিওটা দেখতেছে তারা বলুক আপনার কি করা উচিত। হ্যাঁ, আমি অডিয়েন্সকেই জিজ্ঞেস করতে চাচ্ছি করেন। যে আমার অ্যাকচুয়ালি আসলে কি করা উচিত। আপনি কি আপনার নাম বলতে চান? হুম। আপনার গল্পটা কি নিয়ে? আমার গল্পটা হচ্ছে পারিবারিক নিয়ে। আমি আসলে প্রায় 20 বছর 22 বছরের মতো সংসার জীবন করছি। তো 20-22 বছর হয়ে গেছে আপনার জি সংসার। বিয়ে জি, হয়েছে কত বছর বয়স আপনার? আমার বিয়ে হয়েছে 15তে। আমার বয়স যখন 15। 15 বছর বিয়ে, জি মানে আপনি এখন প্রায় 37 বছর মতো চলছে। জি, বাচ্চা কাচ্চা? এই তো 3জন। 3 জন। জি, ওকে। প্রেমের বিয়ে ছিল? আসলে প্রেমও না আবার প্রেমও। মানে আমার ছোটবেলায় অনেক ইতিহাস আছে হুম হুম আমার গ্রামের। তো আমি গ্রামে থাকতাম, তো একসময় আমি ঢাকায় চলে আসি হুম ফ্যামিলিগত কোনো প্রবলেমের কারণে। হুম তো আসার পরে আমি ঢাকায় জব নেই গার্মেন্টসে। হুম তো তখন আরেকটু ছোট ছিলাম, মানে বিয়ের আগের ইয়েটা এটা। হুম তো জব নেওয়ার পরে আমার এক স্যারের সাথে কথা হয়। তো উনি আমাকে সরাসরি অফার করে যে হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করতে চাই। তো আমি চিন্তা করলাম মেয়ে মানুষ, আর যেহেতু আল্লাহ পাক মেয়ে হিসাবে তৈরি করছে, আর একটু চেহারা ছবি হয়তো একটু মানুষের কাছে ভালো লাগে বিধায় মানুষ অফার করে। হুম। তো পরে উনি আমাকে সরাসরি অফার করছে। তো পরে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে। তো উনি তখন বয়স কত আপনার? তখন বয়স এই তো 15-র মতো হবে। হুম। মানে আপনারা বিয়ে করলেন কি তাহলে ওই কাজী ডেকে বিয়ে করলেন না নিজেরা নিজেরা? নিজেরা নিজের মানে ওরকম একটা ইয়া ছিল যে নিজেরাই কবুল বলে আর কি। সাক্ষী ছিল তখন কেউ? সাক্ষী তার মা ছিল। ওর মা ছিল। জি ওকে, তখন 15 বছর বয়সে আপনি জি বাড়ি থেকে না জেনে বিয়ে করলেন? জি, শুধু সে বলছে যে চলো বিয়ে করে ফেলি আর বিয়ে করে ফেললেন? মানে একদিনই হয়নি, মাঝখানে আরো বেশ কয়েকটা দিন, কতদিন? মাসখানেক হয়তো। মাসখানেকের প্রেমে জি পরিবারকে বিশ্বাস না করে ওই লোককে বিয়ে জি। করে তাও গোল বলে, বাহ অনেক সাহস। না, পরে আসলে পরিবারের সাথে আমি এমনভাবে একটা জিনিস নিয়ে প্রতারিত হইছে যেটা আমি আর পরিবারকে বিশ্বাস করতে পারছে বিশ্বাস করতে পারছি না, কি বা আমি নিয়ে? পরিবারের সাথে থাকতে কি পারছি না। নিয়ে প্রতারিত হয়েছেন? প্রতারিত হচ্ছে বলতে আমার আম্মা আমার দিকে বেখেয়ালি ছিল। তো সে আমাকে একটা জায়গায় পাঠাবে। কিসে পাঠাবে? মানে আসলে এটা বলতে গেলে আরো আমাকে ব্যাকডেটে যেতে হবে। বলেন। কিসে পাঠাবে আগে সেটা শিওর করেন। তার এক ভাইয়ের সাথে পাঠাবে আমাকে। হুম। তো সে কোথায় পাঠাবে ভাইয়ের সাথে? সে ভাইয়ের সাথে পাঠাবে কোনো একটা কারণে চট্টগ্রামে। তো আমি তার চরিত্র সম্পর্কে আমি বুঝতে পারছি যে লোকটা মামা? ভালো না। হ্যাঁ, মানে ওই হ্যাঁ, মামা লোকটা ভালো না। চারিত্রিক না, এই কারণে আপনি যাইতে হ্যাঁ, চান না হ্যাঁ। তার সাথে। তো মাকে বলার পরে মা পরে বলছে যে, "আচ্ছা তোমার যদি ভালো হয় তুমি যাও না।" হুম। তো মাকে আপনাকে আমি পড়ালেখা এখানে করতে চাইছিল তো চট্টগ্রামে, তাই থেকে, তাই কি? না, উনার টেনডেন্সি ছিল যে সে আমাকে নিয়ে বিয়ে করে ফেলবে। ওই মামাটা? জি। আপনার মা সেটা চাইতো? আমার মা সেটা চাইতো না, কিন্তু আমার মা চিন্তা করতেছে ফ্যামিলিতেও প্রবলেম, মেয়েটা যদি সুখে থাকে এইভাবে। তবে তো চাইতো। হ্যাঁ। তো আমি তো এটা চাইতাম না। রাইট। আপনি যাকে চাইলেন তাকে আপনি বিয়ে করলেন। তারপরে এখন? যখন এই লোকটাকে আমি বিয়ে করি, তখন এই লোকটার অর্থ সম্পদ তেমন কিছুই ছিল। সেও জব করতো, আমিও জব করতাম। তো এক কথায় বলতে গেলে যে শূন্য পকেটেই তার কাছে সে তো আমার আসে। স্কুলে তখন, না, স্কুলের টিচার। না সে গার্মেন্টসে জব করে। গার্লটা ওই অবস্থা আপনার পরে তো? না, 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 সে পড়াইতো না, আমিও জব করতাম। ওকে। আমি গার্মেন্টসে চলে আসলাম। হ্যাঁ। তারপরে আমি এখন যে আমার হাসব্যান্ড, জি। তার সাথে আমার গার্মেন্টসে দেখা। ওকে। ওকে। তো 15 বছরেই? জি। ওকে, হ্যাঁ। তারপরে উনার সাথে আপনি যে চলে আসলেন মানে কি গ্রাম থেকে চলে গ্রাম আসলেন? থেকে চলে মা আসছি। বাবাকে বলে না বলে? না বলে। না বলে যে আমি নিজের মতো করে জীবন হ্যাঁ। চালাবো। ফ্যান্টাস্টিক। তারপরে বলেন।
তো তারপরে আসার পরে উনি এই প্রস্তাবটা আমাকে এভাবে দিল, আমি রাজি হয়ে গেলাম। জি। তারপরে কারণ আমি তার আগে এমন কিছু প্রতারিত হয়েছি যে আমি দুনিয়াকে আর বিশ্বাস করতে পারছি না। ওকে। ঠিক আছে? হুম। তো আমার মাথায় তখন এটা কাজ করতেছিল যে আমি যেখানেই যাব আমি এইভাবে হেনস্থার শিকার হব। রাইট, হইতেই পারে। হ্যাঁ। হ্যাঁ, যেহেতু আমি একটা মেয়ে। তো হুম। তখন উনি এই মুহূর্তে আমার এই মনের ইয়ার উপরে উনি আমাকে একটা প্রস্তাব দিল। তো তখন চিন্তা করছি যে মেয়ে হিসেবে জন্ম নিয়েছি, বিয়ে তো আমাকে করতে হবে হুম। বা সংসার লাইফে তো আমাকে যেতে হবে। হুম। তো যেহেতু উনি বেটার অপশনটা দিছে যে বিয়ে করে ফেলবে হুম। যদি ওনার ফ্যামিলি রাজি হয়। তো সেই ক্ষেত্রে পরে উনার আম্মা রাজি ছিল। এভাবেই আরকি বিয়েটা হয়ে গেল। ওকে। তারপরে? তারপরে তো এই লোকের সাথে সংসার করে যখন আমার আম ফ্যামিলিতে মানে তার ফ্যামিলিতে বাবা রাজি ছিল না। তো সে অনেক রাগী ছিল। আর ফ্যামিলিতে সবাই জানতো, শুধু আমার শ্বশুর জানতো না। তো আমি খাটের নিচে অবস্থান করছি প্রায় বছর খানেকের মতো। কি? তার বাসার খাটের নিচে থাকতাম ১ বছরের মতো। তো খাটের নিচের কাহিনীটা কেন? খাটের নিচে অ্যা আসলে আমি তাকেও পছন্দ করে ফেলছি বা সে আমাকে, তার অফারটা আমার খুব ভালো লাগছে। হুম। যে মেয়ে বিয়ের মানুষ তো, উদ্দেশ্য। বিয়ে তো করতেই হবে আমাকে। হুম। সেটা এটা কেন নয়? বুঝতে পারছি। কারণ ফার্স্ট এ আমার অনেক কিছু জীবনে জীবনে ঘটে গেছে। ঘটে গেছে কষ্টের ঘটনা। অনেক তো ঘটনা আছে যেগুলো আমরা শেয়ার করলাম না। মানে এই কথাগুলো আসলে শেয়ার করা সম্ভব না এই জায়গাটায়। হুম, কোনোভাবেই না। সো হয় না যে বলা কথার চেয়ে যে না বলা কথা বেশি এবং কষ্টদায়ক। বেশি কষ্টদায়ক। উনি অফ জাস্ট আমি কাট করছি, তারপর উনি বলতে শুরু করলেন এবং উনার চোখ ভিজে গেল ২ টা লাইন বলার পরে। আমারও চোখ ভিজে গেছে, আমার গলা ধরে আসছে। একটা মানুষকে উপর থেকে আসলে কিছুই বোঝা যায় না। তার ভেতরে কি, কি লুকায় রয়েছে। এনিওয়ে বলুন। তারপরে বলেন। বছরখানেক পরে তারপর আপনাদের তারপর বিয়েটা মেনে নিলেন? হ্যাঁ, না বিয়েটা মেনে নেয়নি। তো এর ভিতর আমি আবার প্রেগন্যান্ট হয়ে আচ্ছা। গেছি। তখনও খাটের নিচে আপনি? তখনও খাটের নিচে। খাটের নিচে প্রেগন্যান্ট। জি। আমার ভিডিও শিরোনাম একটা দিব। খাটের নিচে প্রেগন্যান্ট। হাসবো না কাঁদবো আপনার কথা শুনে আমি। আপনার বয়স তখন হচ্ছে ১৫ বছর। জি। হ্যাঁ, বলেন। তো তারপর আ একদিন উনার বাবা জেনে গেল। হ্যাঁ। ঠিক আছে? জেনে যাওয়ার পরে তো বাসা থেকে বের হওয়া লাগছে। হুম। তারপর আমি আমার গ্রামের বাড়ি চলে যাই। হুম। মানে বাসা থেকে মার বের করে কাছে। দিছে জামাই বউরে। জি। তারপর? মানে শ্বশুর আরকি রাগারাগি করতেছে। তারপর তো এখন তাকে ঠান্ডা করতে হলে তো obviously আমাকে বের হইতে হবে। হুম। তো পরে বের হয়ে বাবার বাড়ি চলে গেলাম। তো আমার ছেলেটা ওখানেই হয়। এর মধ্যে ওরা আর খোঁজ নেয় নাই। এর মধ্যে খোঁজ খবর বলতে তার সাথে ফোনে যোগাযোগ হতো। টাকা পয়সা দিছে। হ্যাঁ, টাকা-পয়সা টুকিটাকি হুম। সে দিত। হুম। বা আমি বাড়িতে বাচ্চাটা জন্ম দেই। হুম। তো ৩ দিনের ব্যথা ছিল। ওটা যদি আমার ঢাকায় হইতো, তো obviously এটা সিজার হইতো। এত বড় তো ব্যথা তো কেউ নিতে পারে না। নিতে পারে না আসলে, পজিশনও ওরকম ছিল না বা বয়স অল্প ছিল। সবকিছু মিলে বিষয়টা একটু অন্যরকম দাঁড়ায় গেছে। তবে এটা ঢাকায় থাকলে 100% সিজার ছিল। হুম। তো যাই হোক, আল্লাহর রহমতে ৩ দিনের ব্যথায় ১৬ বছরের আমার ছেলেটা আসে। তো তারপর থেকে হাসব্যান্ড ঠিকমতো ইনকাম করে না, করে না। সে আবার এমনি মানুষ মানুষের সাথে মিশতে পারে ভালো। হুম। তো মানে আছে না যে অহংকার টাইপের, ওরকম না। সে এমনি খুব মিশুক। তার অহংকার করার মতো কিছু ছিল? না, অহংকার করার মতন ছিল না। কিন্তু সে তাইলে অহংকার কেন সুশিক্ষিত করবে? ছিল বা আ সু অনেকেই বলে যে সুদর্শন লোকটা ছিল। অনেক ভালো, অহংকার নাই। আমি ফার্স্ট জিজ্ঞেস করি তার অহংকার করার কিছু আছে? তখন বলছে যে নাই। যদি নাই তাহলে কি নিয়ে করবে? হুম। হ্যাঁ। না, তারপর সরি আছে বাট না যে অহংকার শুধুমাত্র আল্লাহ পাকের, আর হ্যাঁ, কারো না। হ্যাঁ, সেটা অবশ্যই। হ্যাঁ, তো বলেন। তারপরে অ্যা এরকম মানে ৫-৬ বছর চলে গেল আমাদের লাইফে। তো শ্বশুরও মেনে নিল, বাচ্চা হইল, শ্বশুর মেনে নিল, ঢাকায় আসলাম। আবার একসাথে থাকা শুরু করলাম। তো একটা পর্যায়ে শ্বশুর মারা গেল। আমি আসার প্রায় বছর খানেকের ভিতরেই শ্বশুর মারা গেছেন। তো মারা যাওয়ার পরে সংসার তখন আমাদের ঘাড়েই আসলো। তো সে টুকটাক জব করত। মানে যতটুক দরকার ছিল ওইটুক ছিল না। দেখা গেল আমার ৳৫ দরকার, সেখানে সে ৳৩ কোনরকম ম্যানেজ করছে, হুম। এরকমটা। তো এভাবেই কাটতেছিল। কাটতে আমার বাচ্চাটার বয়স যখন
ছেলেটার বয়স 6 বছরের মতন হবে। তখন আবার আমি কনসেপ্ট করলাম, আমার মেয়ে বাচ্চা হইলো। তো মেয়েটা হওয়ার পর পর্যন্ত তার চাকরি-বাকরি সে কন্টিনিউ করতেছিল। হুম। তো আমার কোনো আফসোস ছিল না যে আমার কথা হচ্ছে সে তো চেষ্টা করতেছে। সঠিক। তাকে প্রেশার দেওয়ার মতন কিছু নেই। সঠিক। লাগলে আমি আলু ভর্তা, ডাল ভর্তা খাবো। কিন্তু সঠিক পথে বা সে তো চেষ্টা আর করতেছে সব বউই তো এরকমটা। চায় যে স্বামীর ইনকামের মধ্যেই তার সীমাবদ্ধতা সীমাবদ্ধতা রাখতে। রাখবে। হ্যাঁ। কিন্তু এখনকার অনেকেই আবার এটা চায় না। আপনার ম্যাক্সিমাম মানে 50-50 ধরতে পারেন এরকম। সঠিক। সঠিক। তো মেয়েটা হওয়ার পরে সে জব-টব ছেড়ে দিল। তো শ্বশুরের কিছু সম্পত্তি ছিল। তো সেগুলো সে বিক্রি করলো। বিক্রি করে বলল ব্যবসা করবে। তো আমি তাকে বললাম যে, "দেখো এভাবে না, এভাবে করো। ভালো হবে।" তো সে আমার কথা শুনলো না। সে বিক্রি করলো। তারপরে বাড়ি কিনলো। বাড়ি কিনছে ঠিক আছে। বাড়ি কিনলো গ্রামে মানে মফস্বলে আরকি এটা। তো পরে ওখানে বাড়ি কেনার পরে ওইটা ভাড়া পাচ্ছিলাম। তো আবার একটু যখন সংসারে প্রবলেম ধরা দিল, তখন সে বাড়িটাও বিক্রি করে দিল। ঠিক আছে? মানে সে হচ্ছে এরকম যে উড়নচণ্ডী অ্যা সোজা বাংলায়। হ্যাঁ, মানে কিন্তু স্থায়ী জিনিসটা সে বুঝে না। মানে উটপাটাং টাইপের। মানে কথার আগে উড়ে যায়। হুম। এরকম। কিন্তু এরকম তো একটা মানুষের সবসময় থাকা উচিত না বা সঠিক। একটা মানুষ একটা পর্যায়ে গিয়ে আর এটা মানে হয় না। হুম। তো তাকে অনেকবার নিষেধ করলাম যে, "দেখো বাড়িটা বিক্রি করো না। হুম। এটা আমাদের শেষ একটা সম্বল বা এখন যদি ধরো কোনো কারণে আমাদের চলে যেতে হয় শহর ছেড়ে, অন্তত নিজের বাড়িতে যেয়ে উঠতে পারবো। নিশ্চিন্ত রাইট। একটু রাতে ঘুমাতে পারবো।" সঠিক। সে সেটাও রাখলো না। সে তার মতন করে বাড়ি বিক্রি করে দিল। তারপর বলল সে ফ্ল্যাট কিনবে, বিজনেস করবে। তো এগুলো করার পরে মানে জীবনটা ভালোভাবে চলবে সে আমাকে এগুলো বুঝ দিল। আমি বলতেছি, "দেখো আসলে জমি বিক্রি করে এগুলো হয় না। তাও আবার বাপ-দাদার ভিটা।" সঠিক। তো সে আমার কোনো কথাই মানে কান পর্যন্ত নেয়নি। তারপরে যখন বিক্রি করে দিছে তখন বলছি যে, "দেখো ভাই-বোনের শেয়ার যেগুলো আছে অন্তত এগুলো তুমি আলাদা করে দাও। হুম। তাদের হকটা তাদেরকে বুঝায় দাও। তারা যা মন চায় তা করুক। বাহ! তোমার দেখার দরকার নেই। আমাদেরটা আমরা বুঝি, ওদেরটা ওরা বুঝুক।" তো সে সেটাও করল না। ভাই বোনের হকও মানলো। মানে মারেনি। বোনটারটা যতটুক পাওনা সেটা দিছে। কিন্তু ২ ভাইয়েরটা একসাথেই ছিল। দেয় নাই তো। বোনেরটা শুধু দিয়ে দিছে। মানে ভাইটা তো দেয় নাই। না ভাইয়েরটা দেয়নি। ভাইও চাচ্ছিল না যে নিতে। আচ্ছা। সেও চাচ্ছিল যে একত্র থাকার জন্য বা একসাথে করার জন্য। কিন্তু তাদের টেনডেন্সিটা না আমার কখনোই ভালো লাগেনি। আন্ডারস্টুড। মানে এরকম না যে একটা ছেলের তো দায়িত্বই কিন্তু মানায় বেশি। রাইট। ঠিক আছে? ছেলেটা তখনই সুন্দর যখন সে দায়িত্বটা বুঝে বা ফ্যামিলির দায়িত্বটা সে পুরোপুরি ক্যাপচার করার চেষ্টা করে। রাইট। হুম? তো এই জিনিসগুলো ২ টা ভাইয়ের একটা ভাইয়েরও ছিল না। হুম। হুম? তো ছিল না। তারপর একটা পর্যায়ে তারা বেলাইনে চলে গেছে। নেশায়। নেশায় চলে গেছে। হুম। তো আমি এটা ১ম এ বুঝতে পারিনি। কারণ আমার আস্থাটা এরকম ছিল যে সে এগুলো কোনো কিছুই করতে পারে না হুম। বা করবে না কখনো। হুম। এটা আমার একটা দৃঢ় বিশ্বাস ছিল। হুম। তো যখন সে নেশাপানিতে চলে গেল, আমার ব্যাংকে ছিল কিছু টাকা দিয়ে রাখছিল। সে বলছিল যে, "এটা তোমার নামে থাকবে।" একটা পর্যায়ে সেটাও সে নিয়ে নিছে। হুম। আপনি জানতেন? আমি জানতাম আমাকে দিয়েই উঠাইছে। আমার নামে করা ছিল। ওকে। ফিক্সড ডিপোজিট করা ছিল। সে চাচ্ছে এখন তাকে তো আমার দিতে বাধ্য। কারণ আমার বাবার সম্পত্তি তো আর এটা না। হুম। তার বাবার সম্পত্তি। সে আমাকে দয়া করে দিছিল। আবার সে চাচ্ছে আমাকে দিতে বাধ্য উনি। তো পরে আস্তে, আস্তে সে টাকাগুলো নিল। নিয়ে সে নেশাপানি করে এমন অবস্থায় ছিল তখন যে তার ফ্যামিলি আছে কিনা সন্দেহ। সে সকালে আ মানে ১১টা-১২টার দিকে বের হয়ে যেত। রাইতের ১:৩০, ২টা বা ১টার দিকে আসতো। ২ ভাই। কি মানে কি নেশা করতো? হ্যাঁ, হয়তো ফেনসিডিল আচ্ছা। ওকে। খেত। তো এরকম লাইফ ছিল। তার যে ঘরে বউ বাচ্চা আছে মানে সে সেটাই ভুলে গেছিল। হুম। একটা ছেলে একটা মেয়ে তখন আমার। নেশা করতে এটাই হয়। হুম।
কিছু থাকে তো পরে সে সর্বোচ্চ দিক দিয়ে শেষ। হুম নেশা পানীয় তখন একটু ক্লোজলি হয়ে আসে, কারণ টাকা তো নাই, খাবে কিভাবে? হুম তো যে যার কাছ থেকে নেশা পানি খাইতো সে কিন্তু বাড়ি টাড়ি করে ফেলছে। ওর ওর বাড়িটা ও বোতল বেচছে হ্যাঁ বাড়ি হ্যাঁ করছে। হ্যাঁ। বাহ, এটাই হয়। তো আসলে এখানে মাঝে মাঝে কথার লাইনও হারায় ফেলি। জীবনে এত ভুল দেখছেন। দেখছি, এত চক্কর কাটছি ফ্যামিলির করতে করতে, ম্যানেজ করতে করতে, অনেক সময় মুখ দিয়ে কথাও যেন বের হইতে চায় না। মানে এখন নীরবতাটাই সবচেয়ে বেস্ট মনে হয়। আন্ডারস্ট্যান্ড। তো পরে সব শেষ, সংসার চলে না চলে না, সে জব করে না, তার ভাই কিছু করে না। হ্যাঁ, 2টা বাচ্চা। দেখা গেল যে ডক্টর, স্কুল, বাজারঘাট সব আমাকে দেখতে হয়। হুম হুম, মানে ওই যে বললাম যে সকালে যায়, রাতে ওরকম আসে, এরকম হচ্ছে তার আপ ডাউন। বাচ্চারা কি খেলো, বা বাচ্চারা সুস্থ আছে কিনা, ফ্যামিলির কোন লোকটা কি অবস্থায় আছে, কোনো ইয়ে খোঁজ ছিল না, নেই। খোঁজ নাই। তো পরে ভাবছি যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এই ঠিক ঠিক করতে করতে 22টা বছর পার করে ফেলছি। ওরকমই চলতেছে। এরকমই চলতেছে। এখন খাওয়া পড়া দেনাদারি। এখন এখন যেটা ম্যাটার করতেছে সেটা হচ্ছে যে আহ, আমি এখন আর পারতেছি না। মানে এরকম মাঝে হয়ে গেছিল মাঝখানে যে আমি কোথায় আছি, হুম আমার অবস্থানটা কোথায়। আমি তো সারা জীবনে তার কাছে, মানে সে কোনোদিন বলতে পারবে না যে আমার ওয়াইফ আমাকে এই বিষয়টা নিয়ে প্রেশার করছে যে এটা আমাকে দাও, এই জিনিসটা লাগবে, সেটা কোনোদিন বলতে পারবে না। এবং আমি ছিঁড়া কাপড়, একটা কাপড়কে আমি বারবার সেলাই করে পরছি, কখনো তাকে প্রেশার করিনি। আমার আবার কি একটা জিনিস খুব ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, যে আমি জমাইতে পারি খুব। মানে আছে না যে একটা টাকা পাইলেও আমি এই জিনিসটা জমায় রাখি। আমার কখনো এরকম ধরনের নেশা ছিল না যে আছে না এখনকার মেয়েদের যেরকম জুয়েলারি, সাজগোজ, শপিং, এগুলো আমার ভিতরে আবার আল্লাহর রহমতে নেই। তো আমার কথা হচ্ছে যে আমি 1 টাকা পাইছি, আরো 2 টাকা আমি কিভাবে জোগাড় করব, করে আমি একটু স্বর্ণ বা ভালো কিছু একটা করব, এই রকমের টেন্ডেন্সি সবসময় আমার ভিতরে কাজ করতো। তো যখন আহ, বড় ছেলেটা স্কুলে দিলাম, তো স্কুলে ঠিক মতো বেতন সে দিতে পারে না। ঠিক আছে, স্যারদের কথা শুনতে, কারণ সে তো যায় না, কথাটা আমাকে শুনতে হয়, অনেক সময় বাচ্চাকে শুনতে হয়। কারণ বেতন না দিলে তো বাচ্চাকে তো ডাকবেই, বা সবার সামনে তো বলবেই যে তোমাদের বেতনটা দেওয়া হয়নি, বাবা মাকে বলো। তো বাচ্চাদের অনেক সময় প্রেস্টিজে লাগে, বা এটা তাদের খারাপ লাগে। তো আইসা অনেক সময় বাচ্চারা কিন্তু মার সাথেই কিন্তু বেশি কথাটা বলে, বাবাকে কিন্তু বলার সাহসটা তেমন হয়ে ওঠে না। তো দেখা যায় যে আমাকে নত হয়ে অনেক সময় স্কুলে যে মানুষের কাছে করতে হয়। তো ঘরে কিছু নাই, সে বলবে যে নাই তো, আমার কাছে নাই, কি করব। সে এটা বলে সে পার পেয়ে যায়, বা অনেক সময় বের হয়ে যায়। কিন্তু আমি তো সেটা পারি না, কারণ আমি তো মা। তো সবকিছু করে আমাকে ম্যানেজ করতে হয়। তো এরকম ম্যানেজ করতে করতে এই 22টা বছরে চলে আসছি। তো এখন এরকম হয়েছে মাঝখানে যে সংসার কোনোভাবেই চলে না। তো আমি আমার ভাইয়ের থেকে কিছু টাকা নিয়ে দিলাম, সে বিয়ে করবে, সে গয়নার টাকা রাখছিল আমার কাছে। তো বললাম যে ভাই, আহ, সংসার তো চলে না, তাহলে কাজ করি, তোর ভাইকে কিছু টাকা দেই, বিজনেস করুক। তো বলতেছে যে দেখ, তুই দিতে পারোস, কিন্তু আমার সময় মতো আবার আমাকে দিতে হবে, টাকাটা ফেরত দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব। তো আমার আস্থা ছিল যে সেই লোকটা অন্তত এটা অন্তত কিছু বাঁকবে করবে না। না, যে এতগুলো কষ্ট সফর করে আসছে, বা এত ধাক্কা খেয়ে আসছে, হয়তো এখন লোকটা ঠিক হয়ে যাবে। ব্যবসার জন্য টাকা দিছি, সে ব্যবসাও শেষ, লাভও শেষ, আসলও শেষ। ঠিক আছে, আহ, বাড়ি ভাড়া জমে গেছে, বাড়িওয়ালাকে দিতে পারে না। তো হয়তোবা ওইভাবে সিস্টেম করে সে আমাকে মিথ্যা বলে ওইভাবে দিছে। তো আমার এটা কখনোই আমি মানতে পারি না যে সে এই ধরনের কাজ করলো। মানে আমার এখনো মানতে কষ্ট হয় যে মানুষটা আসলে কি এরকম। আমার কি মনে হয় জানেন, যে মানুষ কখনো বদলায় না। হ্যাঁ, এটা আমি এখন বুঝতে পারতেছি।
মানুষ একই রকম থাকে, হুম হয় অভিনয় করে, না হয় লুকায়, হুম হুম না হয় শেখে কেমন করে অন্য মানুষ বুঝবে হুম না, হুম। কিন্তু মানুষ কোনদিন বদলায় না। কিন্তু যারা প্রকৃত ভালোবাসে না, ওরা সত্যি বদলাইতে চায়। চাওয়া জিনিস বদলায় না, অন্য জিনিস। আমি অনেক কিছু চাই, আমি পাখি হতে চাই, কিন্তু আমি পাখি হতে পারবো না। না, ওইটা তো আহ সাধ্যর। চাইতে আমি অনেক পারি, হুম। কিন্তু রিয়ালিটি হচ্ছে কিন্তু এটা না। আল্লাহ পাক যেগুলো আমাদের হাতে দিছে, সেই জিনিসগুলো তো আমরা করতে পারি। আচ্ছা, তারপর গল্প আগান। তারপরে ওই গেল, পরে আবার সংসার চলে না চলে না, বাচ্চাদের এই সেই, এর ভিতর আবার আমি আবার প্রেগনেন্ট হইলাম আমার। মানে খাওয়ানোর যোগটা নাই, মুখ বেড়ে যাচ্ছে। হ্যাঁ, মুখ বেড়ে সরি, যাচ্ছে। হুম এভাবে বললাম। হুম। হুম। তো আবার ছোট বাচ্চাটা যখন কনসেপ্ট করে, তখন আমি প্রচুর অসুস্থ। ইভেন সে যে আমাকে হসপিটালে নিয়ে যাবে, সেই ভাড়াটা পর্যন্ত তার কাছে নেই। আচ্ছা, বাড়ি বেচা ওই টাকা ঠিকই উড়াই দেওয়ার মতো হুম সময় তার হলো হুম জীবনে। হুম। কি অদ্ভুত মানুষের জীবন। তো ছোট বাচ্চাটা যখন হয়, তখন আমি খুব অসুস্থ। মানে আমার এক তো শারীরিক দিকে অসুস্থ, দ্বিতীয়ত মেন্টালিটি, তারপর হচ্ছে যে আমাদের বাচ্চাটা আদৌ কিভাবে হবে, আল্লাহ পাক নরমাল করবে বা সিজারে যেতে হবে, মানে এগুলো সবকিছু মিলে মানে মাথাটা 24টা ঘন্টা এমন ভাবে জ্যাম হয়ে থাকতো যে আমি কি করতেছি। এখন কি করতেছেন বলুন তো, এই এত- মুহূর্তে অবস্থা কি এই আপনার? মুহূর্তের অবস্থা আরো ভয়ানক। হুম। আহ, তারপর ওইখান থেকে একটু বলি। তো এই বাচ্চাটা যখন হসপিটালে, আমার যেদিন ডেলিভারি হয়, হসপিটালে নিয়ে গেছে, তার কাছে ভাড়া নেই। হুম। সে ভাড়াটা আমাকে দিতে হচ্ছে ওই অবস্থায়। একটা নর্মালি বাচ্চা যখন হয় একটা মানুষের, হাদিস অনুযায়ী বলেন বা ইয়া অনুযায়ী বলেন, যে একটা এই এই ব্যথাটা এমন ব্যথা যে 7 গ্রামে ছড়ায় দিলেও মানুষগুলো হয় মারা যাবে বা অজ্ঞান হয়ে যাবে, কিন্তু সেখানে একটা মানুষকে হজম করতে হয়। আবার এই অবস্থায় একটা মানুষকে এটাও মেন্টালিটিতে রাখতে হচ্ছে যে আমার ডেলিভারি কিভাবে Out. কি করব, খরচটা কিভাবে মেনটেনেন্স করব আমি। তো যাই হোক, ওইটাও আমাকে ম্যানেজ করতে হয়েছে। Anyway, এখনকার সিচুয়েশন এখনকার সিচুয়েশন হচ্ছে যে এখন আমার 3টা বাচ্চা কাচ্চা। তো মেয়েটা 9-এ পড়ে। হুম। ছেলে ম্যাট্রিক পাশ করে বের হয়েছে। তো ছেলেটাকে আর পড়াইতে পারলাম না, এটা ওর বাবার ব্যর্থতা। কেন মাত্র কেন ম্যাট্রিক পাশ করছে, কেন পড়াতে পারলেন না? তার বাবা খরচ দিতে পারে না। কিন্তু পড়ালেখা করে স্কলারশিপ নিয়ে পড়তেছে অসংখ্য মানুষকে আমি চিনি, এক হ্যাঁ, টাকাও খরচ আছে। নেই। কিন্তু আসলে আমি আমি 17 বছর বয়স থেকে চাকরি করে পড়তেছি, হ্যাঁ হ্যাঁ, সেটা বাপের করছেন, কাছ থেকে কিন্তু টাকা নিয়ে। আপনি আপনি তখনই পারবেন যখন আপনার ফ্যামিলি থেকে আপনি একটা শিক্ষা পাবেন। ফ্যামিলির শিক্ষাটা কিন্তু বড় শিক্ষা মার একজন মানুষের। শিক্ষাটা মূল শিক্ষা। হ্যাঁ, মার শিক্ষা। বাপের কোনো ভূমিকাই নাই একটা সন্তান মানুষ না, না, করাতে। সেটা ঠিক আছে। কিন্তু যখন দেখতেছে যে বাবা দুপুর গা 1টা ছাড়া। পর্যন্ত ঘুমাচ্ছে, বন্ধু-বান্ধব ও ছিল নিয়ে ওরকমই এসে, হবে, তো সঠিক। তখন ছেলেটা কি শিখবে? ওইটাই শিখবে। বাচ্চারা দেখাই শেখে, শুনে সেটাই শেখে না, বললাম দেখে যে শেখে। একটা বাচ্চা কিন্তু ১ম শিক্ষা শেখার যেটা জিনিস হচ্ছে সেটা ফ্যামিলি। হুম। যে ফ্যামিলিতে কিভাবে চলছে, কে কিভাবে চলছে। যেমন এখন আমি যদি ছেলেকে বলি যে, "তুমি এত বেলা পর্যন্ত কেন ঘুমাও? তুমি কি দেখো না বাবা কয়টা পর্যন্ত ঘুমায়?" বাপের জীবন চলে গেছে, ওর জীবনও চলে যাবে। হ্যাঁ। এ নিয়ে বোন, যদি লাস্টলি যারা দেখছে তাদের জন্য কিছু বলার থেকে আপনার। তো আসলে ওইটা আমার আরো একটু কথা আছে যে আমি আসলে এখন ডিসিশন নিতে পারি না। কি নিয়ে? মানে এরকম হচ্ছে যে আমি এই লোকটাকে এখন আর কোনোভাবে নিতে পারছি না। মানে মাঝখানে এমনও গেছে আমার বাসায় ১ মাসের মতো কারেন্ট নেই এই গরমের ভিতর। ও মাই গড, বিদ্যুৎ বিল দেওয়ার টাকা নেই। বাড়িওয়ালা লাইন কেটে দিছে। Shit. তার মানে লেটস ডু আ থিং। এখন যারা ভিডিওটা দেখতেছে তারা বলুক আপনার কি করা উচিত। হ্যাঁ, আমি অডিয়েন্সকেই জিজ্ঞেস করতে চাচ্ছি করেন। যে আমার অ্যাকচুয়ালি আসলে কি করা উচিত? আমি মানে বাহিরের জগতেও যেতে পারছি না। আসলে বাহিরের জগতে আমার একটু ভয়-ভীতি কাজ করে। বা আমি সবসময় চাইছি ঘরের ভিতরে আবদ্ধ থাকতে। কিন্তু মানে যত আমি ঘরের ভিতরে আবদ্ধ থাকতে চাই, ততই দেখি আমাকে বের হইতে হয়। মানে এই জিনিসটা আমি বুঝি না। আসলে কেন? আমি সবসময় চাইছি যে ঘরের ভিতর থাকবো। মানে হাসব্যান্ডের যতটুকুই আসুক বা একটু নিশ্চিন্ত,
নিশ্চিন্ত যেন আমি 2 বেলা ভাতটা খেতে পারি বা বাচ্চাদের নিয়ে যেন একটু সম্মানের সাথে যেন থাকতে পারি। মানে এই জিনিসটাই আমি পাই না। হুম। মানে এখন জীবনের এমন একটা পর্যায়ে চলে গেছে, এখন আর কোনোভাবেই মানে ম্যানেজ করতে পারতেছি না নিজেকে। মাঝখানে এমন মনে হয়েছিল যেন হয় বাচ্চাদের নিয়ে মরে যাই, না আমি নিজে মরে যাই। তো তখন মরার চিন্তা মতো তো করতেছি, কিছুই হয় না। না মরার মতো হয়নি, কিন্তু আসলে ওই যে বললাম না যে গত বছর যখন চরম অবস্থায় গরম ছিল, তখন আমার বাসায় 1 মাস কারেন্ট নেই। হ্যাঁ, কিন্তু সেটাও মরার মতো সিচুয়েশন। না, আরো আপনি আছে, আরো আপনি আছে। ইজিলি চাইলে উনাকে ছেড়ে দিতে পারেন, ইজিলি আলাদা চলে যেতে পারেন, ইজিলি অন্যকে বিয়ে করতে পারেন, ইজিলি আপনি চাকরি করতে পারেন, রিক্সা চালাইতে পারেন, ঘর মুছতে পারেন, কত কিছু করতে পারেন। না, এরকমভাবে ফ্রাস্ট্রেটে ভুগতেছিলাম যে আমার আসলে আমি যে কারো সাথে বিষয়গুলো নিয়ে শেয়ার করব, এই সেই মানুষটা নেই। মানুষটা নাই, সঠিক। আমাকে যে একটু গাইডলাইন দিবে সেটাও নাই। কিন্তু আমার জানেন, মানে আপনি অডিয়েন্সকে জিজ্ঞেস করলেন, আপনারা বলেন সে এখন কি করবে, কিন্তু আমার মনে হয় যে ছেলেদের চেয়ে মেয়েদের অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়া বেশি জরুরি। একটা হুম, ছেলে রাস্তায় ঘুমাইতে পারে, একটা মেয়ে পারে না। পারে না। দ্যাটস মাই কনসেপ্ট। আপনারা বলেন ওনার কি করা উচিত এখন। সবই শুনলেন, পুরোটাই শুনলেন। সো আপনি সাজেশন দেন ইউটিউব এবং ফেসবুকের কমেন্টস গুলোতে। উনি পড়বেন, পড়ে শি উইল টেক ডিসিশন। অ্যান্ড থ্যাংক ইউ বোন, আল্লাহ আপনার ভালো করুন। আর আমি, আমার আর্থিক অবস্থা একদমই নেই। আমার বাবার বাড়িও নেই। আমার নিজের অবস্থানও নেই। কারণ তাকে জোড়াতালি দিতে, দিতে আপনি আমি শেষ। শেষ। এখন আমি এটা চাচ্ছি যে তার থেকে সরতে। কিন্তু আবার সেটাও পারতেছি না বাচ্চাদের জন্য। দুনিয়াতে অসংখ্য ডিভোর্সি বাচ্চারা ভালো আছে, এগুলো খুব কিন্তু ফেক আমার কথা। বাচ্চাদের সাথে আমি শেয়ার করছি বিষয়টা যে দেখো এই আমি অবস্থায় কিন্তু আমি কি করবো। হ্যাঁ, আমি থাকতে পারতেছি না। তো তারা বলতেছে যে মানে তারা অনেক সময় চুপ থাকে। আবার আমি যখন জিজ্ঞেস করি, আচ্ছা বলো তো আমার ভুলটা কোথায়? আপনার ভুলের কই আছে। সে বলে যে তোমার তো ভুল নেই, আব্বুর ভুল। আহ, আমি হলে কি তারপর করতাম জানেন, আপনার জায়গায় হলে রান্না বাড়া বন্ধ করে বসে থাকতাম। বাজার আনবা না, হবে না, 1 দিন 2 দিন আল্লাহ, 3 দিন 4 যে দিন সিনক্রেট করে বাসায় করুক। সেটার জন্য সিনক্রেট হবে। আপনি উল্টা সিন ক্রিয়েট করবেন। আমি তো পারবো না। কেউ একটা থাপ্পড় দিলে যদি আমাকে আপনি সহ্য করেন, তাহলে পরের বার আপনি থাপ্পড় খাবেন। কেউ একটা আমাকে থাপ্পড় দিলে আপনি যদি আঁচড় দেন, হাতে বটি নিয়ে দাবড় দেন, ও জীবনে আপনাকে কোনো মায়ের থাপ্পড় খাবে না। জীবনে বউ খাইছি এবং আপনি সহ্য করছেন। এবং সহ্য করছি। দ্যাটস ইউর মিস্টেক। যতগুলা মেয়ে মাইর খায়, 100% দোষ মেয়েদের। 100% দোষ মেয়েদের। ও হাত দিছে, আপনার হাত নাই, হুম, আপনার পা নেই, আপনার হাতে বটি নাই। হুম। তো তারপরে আপনি এসে বলেন কেমনে আমার দিনের পর দিন নির্যাতন করে। আপনি নির্যাতন আসলে খাইতে ভালোবাসেন ম্যান। আপনি মনে করেন যে আলসামি করে ঘরের মধ্যে শুয়ে কাটায়, অন্য একজন খাবার এনে দেবে আমি খাবো। কেন আপনি বাইরে না, গিয়ে কাজ করতে পারেন না? হ্যাঁ, বাংলাদেশে 70% মেয়ে আজকে চাকরি করে, তারা বাঁচতেছে না। আপনার অসুবিধা কই? আপনার দেহ নিয়ে পেট চালাইতে পারবেন না, এটা কি ধরনের আচরণ? বলেন আমাকে, আমি ইললজিক্যাল কই না, বলবো? না, আমার না, মা সেটা চাকরি করছে, আমার ভাবি চাকরি করে, হুম, আমার বউ চাকরি করে, রাত 2টা 3টা পর্যন্ত এরা পরিশ্রম করে বাইরে। হুম। তো সম্মানের সাথে আছে। মানে বিষয়টা হচ্ছে এরকম যে বিষয়টা হচ্ছে ইচ্ছা, না, না, সেটা তো আছেই। একমাত্র তারপরে ইচ্ছা। আবার একটা এবং মেয়েরা বিষয়, অসহায় না, মেয়েরা বাংলাদেশের দুনিয়ার মধ্যে সবচেয়ে ক্ষমতাবান। বাংলাদেশের মেয়েরা, নারী এবং শিশু নির্যাতন যে আইন আছে, একটা ছেলের 7 মাসের আগে বেইলি হবে না। খালি গিয়ে বলেন যে ও আমারে এই ডিস্টার্ব করছে। একটা মেয়ের শত্রু সে আসলে নিজে। সত্যিকারের ভালোবাসি তো এইজন্য না না অনেক না, কিছু এগুলো ভালোবাসে না, এগুলো কেবল অবসেশন। অনেক কিছু ম্যানেজ করে নিয়েছি বা চিন্তা করছি যে লোকটা বুঝি ঠিক আমি হবে। থাপড়াইছে কিন্তু লোকটা তো ভালো, গাঁজা খায় লোকটা তো ভালো, মারছে লোকটা তো ভালো, পরের দিন এসে আমার সরি বলছে। হোয়াট দ্য হেল। যে আপনাকে একবার হাত তুলতে পারে সে কোনোদিন আপনাকে ভালোবাসে না, সরি। যে নেশা করে তার সমস্ত সম্পত্তি বাইরে বিলাই দেয় কিন্তু সন্তানকে সে খাবার দেয় না, সেই পরিবারের কেউ না। হি ইজ আ আউটসাইডার। তার এই পরিবারে কোনো জায়গা নেই। আপনি দিনের পর দিন মাইর খাইতেছেন, আপনি তারপরে সহ্য করতেছেন আর বলতেছেন লোকটা তো ভালো, আমি কি করবো, আমি অসহায়, আমি বাইরে কাজ করতে চাই না। প্রবলেম ইজ ইন ইউ। আপনার মধ্যে সমস্যা, তার মধ্যে সমস্যা নেই। সে ডিস্ট্রয়েড, সে শেষ। এবং তাকে শেষ হইতে আপনি হেল্প করছেন। সে চাইছে, আপনি টাকা দিয়ে দিছেন। কেন আপনি চলে যেতে পারতেন, ওই টাকা নিয়ে আপনি কাবিনের টাকা ধরে ওই টাকা নিয়ে আপনি নিজের মতো করে বুটিক দিতে পারতেন, খাবারের দোকান দিতে পারতেন, কত কিছু করতে পারতেন। সে আপনি পতির কাছে আনি দিলেন। বিকজ আপনি জানেন আগে এক পাশে মদ খেয়ে নষ্ট করছেন, গাঁজা খেয়ে নষ্ট করছে, আবার সেম করবে। ইউ নিউ ইট অল, আপনি সব জানতেন। আমি ভুল বললাম একটা কথা বলে? না, না, আপনি মনে মনে ঠিকই জানতেন সে টাকা উড়াই দেবে। আপনি তারপর আপনার না, ভাইয়ের বিয়ের টাকাটাও দিয়ে দিলেন। ওইটা ওইটা জানতাম না যে সে করবে। তবে মানে ওই যে একটা আস্থা, বউ যদি বলে যে জামাইরা চেনে না, এটা মিথ্যাবাদী। না, 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 যে হয়তো মেয়েরা আমি জামাইরা হারে হারে আমি চেনে, তার সাথে মানতে চায় না সেটা আলাদা কথা। সর্ব অবস্থায় তার পাশে থাকতে চেয়েছি বা আহ, তাকে আঁকড়ে বাঁচতে চেয়েছি। কেন আপনি নিজে যে বাঁচতে চান নাই কেন? মানে
এরকমটা ছিল যে আমার পুরো সবটা জুড়েই সে ছিল, বা তাহলে তাকে আমি এখন আপনি তাকে ছাড়ার চিন্তা কেন এখন করতেছেন? ছাড়ার চিন্তা এজন্য করতেছি যে এখন এখন আর আঁকড়ে বাঁচতে ইচ্ছা করতেছে না? আর পারতেছি না। এখন মানে নৈতিকতা চলে গেল? মেন্টালিটি ভাবে এখন আর নিতে পারতেছি এখন না। নৈতিকতা চলে গেল, না, একদিন ছিল। ওই নৈতিকতা এইটা যদি আপনি আগে চিন্তা করতেন তাইলে আজকে এই বিপদটা আপনার না, হতো ওই না? আমি আমার সর্বোচ্চটা দিয়ে তাকে মানে আগলে রাখার বা চেষ্টা করছি যে সে ঠিক হয়ে যাবে। তো দেখলাম যে না, শেষ অবধি আমি জিরো। হুম। ওই জন্যই বললাম যে প্রথম দিন যেদিন গায়ে হাত দিছে সেই দিন যদি আপনি থামাইতেন আজকে এত নষ্টটা হইতো না। প্রথম যেদিন সে অন্যায় করছে পরিবারের প্রতি সেদিন যদি আপনি প্রতিবাদ করতেন আজকে এত কিছু হইতো না। প্রতিবাদ প্রথম দিনে করতে হয়, বলে না বাসুরাত্রি বিলাই মারতে হয়, এক্স্যাক্টলি প্রতিবাদ ছেলে বলেন মেয়ে বলেন প্রথম দিনে করতে হয়। অধিকারটা চেয়ে নিতে হয়, অধিকার কেউ দেয় না। ভারত পাকিস্তানকে স্বাধীনতা দেয় নাই, ব্রিটেন ভারতকে স্বাধীনতা দেয়নি, বাংলাদেশকে পাকিস্তান স্বাধীনতা দেয়নি। রক্ত ঝরাইতে হয় বোন, হুম। স্বাধীনভাবে বাঁচতে মাথা উঁচু করে বাঁচতে রক্ত ঝরাইতে হয়। এনিওয়ে থ্যাংক ইউ। লেখেন উনি কি করবেন, আমার টাইম বলছি।